নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ফের ট্রাম্পের মুখে যুদ্ধবিরতি, হামলা হুমকির পর হঠাৎ ভোলবদল, নেপথ্যে ইরানের আগ্রাসন, শান্তি ঘোষণার পরও মিসাইল হানা দুপক্ষের। শঙ্কিত কাতার, সৌদির চাপেই স্থিতাবস্থা, পুশব্যাক রাজনীতি, বাংলা বলায় 300 বঙ্গবাসী আটক রাজস্থানে, ক্ষুব্ধ মমতা। প্রথম টেস্টে ভারতকে 5 উইকেটে হারালো ইংল্যান্ড। ইসরায়েল ও ইরানের যুদ্ধে জয় দেখেছে তিন পক্ষই। ট্রাম্পের আবেদন উপেক্ষা করে ইরানে আক্রমণ অব্যাহত ইসরায়েলের। তেহরানে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। গত প্রায় 5 বছরের মধ্যে রেকর্ড, ডলারের নিরিখে 73 পয়সা বেড়ে আজ দিনের শেষে টাকার দর দাঁড়ালো 86.05 দিয়ে বিজ্ঞপ্তি কাল ও পরশু। আমেরিকা থেকে তথ্য হাতিয়ে স্টিল যুদ্ধবিমান বানায় চীন, নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার। জগন্নাথ দেবের ওষুধ চুরি, সেবায়েতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য পুরীতে। ঘূর্ণাবর্ত আছে ঝাড়খণ্ডে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গে ব্রেন ডেথ হওয়া 70% রোগীর পরিবারই এখন প্রিয়জনের অঙ্গদানে রাজি। ভেঙে পড়া ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স পরীক্ষা ভারতেই। রাজ্যের 16 লক্ষ উপভোক্তা বাড়িতেই পাবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট। ঝাড়গ্রাম রাজ কলেজ টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে নবনিযুক্ত ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা প্রদান। ঝাড়গ্রাম, নিয়তি মাহাতো পুনরায় মহিলা তৃণমূলের সভানেত্রী নির্বাচিত হওয়ার ঝাড়গ্রামের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত সভাধিপতি। গোপীবল্লভপুর 2 নম্বর, মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দেওয়া হলো পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকায়। উপস্থিত প্রধান। ঝাড়গ্রাম, হিন্দুদের সুরক্ষার দাবিতে বড়াকোঠাতে পদযাত্রা ও পথসভা করল পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী। উপস্থিত রাজ্য সভাপতি। ঝাড়গ্রাম, লোধাশুলি সহ জাতীয় সড়কের বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি পরিদর্শন করলেন জেলা পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গোপীবল্লভপুর 1 নম্বর, গোপীবল্লভপুর ব্লকের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুবিধা প্রদান করল শ্রম দপ্তর। উপস্থিত বিডিও। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আপনারা খবরটি শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবর অশোক। শুরু করব আজকের খবর। ফের ট্রাম্পের মুখে যুদ্ধবিরতি, হামলা ও হুমকির পর হঠাৎ ভোলবদল, নেপথ্যে ইরানের আগ্রাসন। তেহরান, তেল আবিব ও ওয়াশিংটন। ভারত ও পাকিস্তানের পর এবার ইরান ইসরায়েল সংঘাতে লাগাম। আবারও আচমকা যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু 12 দিন পর যুদ্ধ কি থামল অবশেষে, নাকি শেষ হইয়াও হইল না শেষ? সোমবার রাতেও কাতারে মার্কিন সেনাঘাঁটিতে আছড়ে পড়েছিল ইরানি মিসাইল। আমেরিকায় তখনও বিকেল, তারপর সন্ধ্যা হতে না হতেই ভারতীয় সময় মঙ্গলবার কাকভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচমকা ঘোষণা, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চালু হচ্ছে, দয়া করে কেউ তা লঙ্ঘন করবেন না। ইরানের পরমাণু কেন্দ্রে B-2 বোম্বার হামলা, খামেনেইকে সরানোর হুমকির পর ট্রাম্পের এই ভোল বদলে অবাক হয়ে যায় গোটা বিশ্ব। প্রাথমিকভাবে নরমে গরমে রাজিও হয় পশ্চিম এশিয়ার যুযুধান দুই দেশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের শুরু হয়ে যায় মিসাইল হামলা। তাহলে কি ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা আসলে বালির বান? প্রশ্ন উঠতে শুরু করায় ফের মুখ খোলেন তিনি। নেদারল্যান্ডসের দ্য হেগে নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও ইসরায়েল ও ইরান উভয় পক্ষই তা লঙ্ঘন করেছে। দুই দেশের আচরণে আমি খুশি নই। বিশেষ করে ইসরায়েলের ভূমিকায় আমি বেশি হতাশ। তারা প্রাথমিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েও অবস্থান বদলেছে। স্বাভাবিকভাবেই এরপর পশ্চিম এশিয়ার পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোবে তা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে। মাসখানেক আগে প্রায় একইভাবে আগ বাড়িয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। যদিও ভারতের দাবি মার্কিন মধ্যস্থতায় কিছু হয়নি, বরং ইসলামাবাদের অনুরোধেই সংঘর্ষ থামাতে রাজি হয় নয়াদিল্লি। এবার পশ্চিম এশিয়াতেও যুদ্ধ থামানোর আগাম ঘোষণা করে ফের বিড়ম্বনায় ট্রাম্প। প্রশ্ন উঠছে, নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের নাম ভাসিয়ে দিতেই কি তার এহেন পদক্ষেপ? যুদ্ধ পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে সোমবার রাত থেকেই। বিগত কয়েকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের বারবার ভোলবদল করেছেন। ইরান কূটনৈতিক স্তরে আলোচনার টেবলে এসেছিল, তবু আগের অবস্থান থেকে সরে দুম করেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে ট্রাম্পের আমেরিকা। মার্কিন B-2 বোম্বার বাংকার বাস্টার বোমা মেরে গুড়িয়ে দেয় ইরানের পরমাণু কেন্দ্রগুলি। ট্রাম্প ঘোষণা করেন, এবার শান্তি ফেরাতে হবে ইরানকে। তেহরান কোনোভাবে মার্কিন পরিকাঠামোকে নিশানা বানানোর চেষ্টা করলে ভয়ঙ্কর তার ফল হবে। এমনকি খামেনেইকে সরানোর হুঙ্কার দেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সেই রক্তচক্ষু উপেক্ষা করেই সোমবার রাতে প্রত্যাঘাত হানে তেহরান। কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সেনাঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে তারা একের পর এক মিসাইল ছোঁড়ে। কাতার ও আমেরিকা দুই দেশই দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলি মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে, ফলে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। যদিও মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানের এই আগ্রাসন হাঁটু কাঁপিয়ে দেয় আমেরিকার। পরিস্থিতি ব্যক্তিক বুঝে তড়িঘড়ি শীর্ষ কূটনীতিক ও নিরাপত্তা আধিকারিকদের নিয়ে সিচুয়েশন রুমে বৈঠকে বসেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্পের নির্দেশেই শনিবার থেকে ইরানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স, বিদেশ সচিব মার্কো রুবিও ও পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ। সিচুয়েশন রুম থেকে ট্রাম্প ফোন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। বলেন, বিবি নেতানিয়াহু, শুনছ, আমরা শান্তি প্রতিষ্ঠার পথে যাচ্ছি। দৌত্যের এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কাতার সরকারও। ট্রাম্প সরাসরি যোগাযোগ করেন কাতারের আমির তামিম বিন হামাদ বিন খালিফা আল থানির সঙ্গে।
যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য ইরানের আধিকারিকদের সঙ্গে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। ইসরায়েলের দিক থেকে বার্তা আসে ইরান হামলা থামাতে তারা যুদ্ধবিরতিতে রাজি। মার্কিন আধিকারিকদের দাবি ইরানও তাতে সম্মতি দেয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প। কিছুক্ষণের মধ্যেই নেতানিয়াহু জানান ট্রাম্পের সঙ্গে সমন্বয় রেখে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে তারা রাজি। তবে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে জবাব অনিবার্য। ইরানের তরফেও জানিয়ে দেওয়া হয় ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও যুদ্ধবিরতিতে রাজি। কিন্তু সেই প্রতিশ্রুতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুধু মিসাইল ছোড়া নয়, শুরু হয় দোষারোপের পালাও। ফলে ট্রাম্পের আশার যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও পশ্চিম এশিয়ার শান্তি আপাতত অধরাই। পুশব্যাক রাজনীতি, বাংলা বলায় 300 বঙ্গবাসী আটক রাজস্থানে, ক্ষুব্ধ মমতা। কলকাতা, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে এবার রাজস্থানে পুশব্যাক রাজনীতির শিকার এই রাজ্যের উত্তর দিনাজপুরের ইটাহারের প্রায় 300 বাসিন্দা। অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে তাদের আটকে রাখা হয় রাজস্থানের ভিভাডিতে। এর আগে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র থেকে মুর্শিদাবাদের 3 জন এবং পূর্ব বর্ধমানের এক বাসিন্দাকে বিএসএফের সাহায্যে পুশব্যাক করা হয়েছিল। বাংলার সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই বিষয়টি নজরে আসার পর হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয় 4 ভারতীয়কে। এবার রাজস্থানেও তেমনই মেঘদানা বাঁধছিল। কিন্তু মঙ্গলবার সকালের এই ঘটনা সামনে আসার পরই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য বিধানসভা ভবনে প্রসঙ্গটি উত্থাপন করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কাছে জানতে চাইছি, বাংলায় কথা বলাটা কি অপরাধ? ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি বলা হচ্ছে। 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন আমাদের রাজ্যে। সব রাজ্যের লোক এখানে কাজ করে। আমরা তাদের অসম্মান করি না। অথচ শুধুমাত্র বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে আটকে দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর তোপ, ভয়ানক অবস্থা চলছে। বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলার বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। প্রতিবাদে পথে নামব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যে কথা বলবেন এমন ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার বাসিন্দাদের হেনস্থা রোধে তার নির্দেশে রাজস্থান প্রশাসনের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব মনোজ পন্ত। বিভিন্ন রাজ্যে বঙ্গবাসীদের এহেন হেনস্থার প্রতিবাদে নবান্নের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি দেওয়া হবে রাজস্থান সরকারকেও। প্রবল চাপে অবশেষে নথিপত্র বিস্তর যাচাইয়ের পর বিকেলে ছেড়ে দেওয়া হয় ভিভাডিতে আটকে থাকা বঙ্গবাসী পরিযায়ী শ্রমিকদের। মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজির কাছে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার মিলিয়ে প্রায় 300 জনকে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে আটকে রেখেছে রাজস্থান পুলিশ। তারা সবাই ইটাহারা বিধানসভা এলাকার খিসাহার ও আশপাশের গ্রামের বাসিন্দা। এরপরই নবান্নের তরফে উদ্ধারের তৎপরতা শুরু হয়। মুখ্যসচিবদের দত্ত ও মমতার তীব্র প্রতিক্রিয়ার জেরে পিছুহাটে রাজস্থান পুলিশ। এই বিষয়ে ভিভাডি থেকে ফোনে পরিযায়ী শ্রমিক সায়েদ আলী বলেন, এদিন সকালে পুলিশ এসে আমাকে এবং স্ত্রী আজিয়া খাতুন সহ প্রায় 300 লোককে তুলে নিয়ে যায়। বলে আমরা নাকি বাংলাদেশি। আটকে রাখা হয় ইউআইটি সেক্টর 5-এর সরকারি আবাসনে। দীর্ঘজেরা পরিচয়পত্র যাচাইয়ের পর বিকেলে অবশ্য ছেড়ে দেয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শুরু কাউন্টডাউন। আজই মহাকাশে পাড়ি শুভাংশুর, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত। ফ্লোরিডা, এর আগে 7 বার পিছিয়ে গিয়েছে অক্সিয়ম 4 অভিযান। সব ঠিক থাকলে ভারতীয় সময় আজ বুধবার দুপুর 12টা নাগাদ মহাকাশ যাত্রা করবেন শুভাংশু শুক্লারা। 41 বছর পর মহাকাশে পা রাখতে চলেছেন আরও এক ভারতীয়। সৃষ্টি হতে চলেছে নতুন ইতিহাস। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। এই অভিযানে পাইলটের দায়িত্বে রয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। সঙ্গে আমেরিকা, পোল্যান্ড ও হাঙ্গেরির নভশ্চর পেগি উইটসন, টিবর কাপু ও স্লাউজ উজনানস্কি। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করছেন শুভাংশু। যাবতীয় প্রস্তুতি শেষ। এবার শুধু ফ্যালকন 9 রকেটে উৎক্ষেপণের অপেক্ষা। ফলে এখন সবার নজর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের দিকে। মহাকাশযানে 4 নভশ্চরের সঙ্গে থাকবে জয়। রাজহাঁসের আদলে তৈরি এই পুতুলটি জিরো গ্র্যাভিটি ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। শুভাংশুদের মহাকাশযান পৃথিবীর গণ্ডি ছাড়লেই শূন্যে ভাসবে জয়। ইউরি গ্যাগারিনের সময় থেকে পুতুলের এই ব্যবহার চলে আসছে। হঠাৎ রাজহাঁস কেন? রাজহাঁস বিদায়দেশী সরস্বতীর বাহন। পুরাণে বলা আছে, অতি চতুর এই পাখিটি জল থেকে দুধ আলাদা করে খেতে পারে, যা বিচক্ষণতা, বিশুদ্ধতা ও প্রাঙ্গার প্রতীক। তাই শুভাংশুর কাছে জয়ের গুরুত্ব অপরিসীম। এই পুতুলের সঙ্গে যেন এক টুকরো ভারত মহাকাশে নিয়ে যাচ্ছেন তিনি। মিষ্টি দেখতে এই পুতুলটির নামকরণ করেছেন টিবর। অভিযানের কমান্ডার পেগি উইটসনের কথায়, মহাকাশের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক জয়। হাজার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছে ও। কালীগঞ্জে বোমাবাজিতে তামান্নার মৃত্যুর ঘটনায় ধৃত আরও এক। কালীগঞ্জ থানার মোলান্দিতে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সারিফুল শেখ। ওই ঘটনায় অভিযুক্ত আনোয়ার শেখের ছেলে এই সারিফুলই। মোলান্দির শেখপাড়ার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ বুধবার সারিফুলকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। তাকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ, এমনই জানা গিয়েছে। এই ঘটনায় আগেই আনোয়ার শেখ, মনোয়ার শেখ, কালু শেখ এবং আদর আলী শেখকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফলে এখনও পর্যন্ত মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। গত সোমবার কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়। বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এলাকায় বিজয় মিছিল বের করেন দলের কর্মীরা।
মোলান্দি গ্রামেও মিছিল হয়। অভিযোগ, বিজয় উল্লাসের মধ্যেই কয়েকজন গ্রামবাসীর বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। সেই বোমার ঘায়ে বেঘরে মারা যান তামান্না খাতুন নামের 4র্থ শ্রেণীর এক ছাত্রী। তোলপাড় পড়ে গোটা রাজ্যের ঘটনার খবর পেয়েই কড়া হতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর 12 ঘণ্টার মধ্যে কালীগঞ্জে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। মানোয়ার শেখ ও কালু শেখ নামে 2 অভিযুক্তের পুলিশ হেফাজত হয়েছে। অন্য 2 জনের 14 দিনের জেল হেফাজত হয়েছে। নিরীহ ছোট্ট তামান্নার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মোলান্দির বাসিন্দারা। তৃণমূল তাদের বিজয় উৎসবের যাবতীয় কর্মসূচি বাতিল করেছে। মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায় চারিদিকে থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা, কোথাও কোথাও একাধিক বাড়ির দেওয়ালে বোমার আঘাতের চিহ্ন, বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আমেরিকা থেকে তথ্য হাতিয়ে স্টিল যুদ্ধবিমান বানায় চীন, নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার। নয়াদিল্লি, নারায়ণ সানেলের বিখ্যাত বই বিশ্বাসঘাতক, সেই বইয়ে কীভাবে ম্যানহাইট প্রজেক্ট পরমাণু বোমা তৈরির তথ্য রাশিয়ার কাছে পাচার করা হয়েছিল তার বিবরণ রয়েছে। B2 স্পিরিট স্টিল বোমারের ক্ষেত্রেও হুবহু তেমনই হয়েছিল, পার্থক্য ছিল একটাই, রাশিয়ার বদলে এখানে তথ্য হাতিয়েছিল চীন। আর এই কাজটি করেছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার। অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান দিয়ে ইরানে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল আমেরিকা, গুড়িয়ে দিয়েছিল তেহরানের একাধিক পরমাণু কেন্দ্র। বর্তমানে মাত্র 3টি দেশের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির এই এয়ারক্রাফট। আমেরিকা ছাড়াও সেই তালিকায় রয়েছে রাশিয়া ও চীন। 1958 সালে প্রথম স্টিল প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করে আমেরিকা। রাশিয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন লেগে যায় আরও 17 বছর। আরও 4 দশক পরে 2011 সালে এই প্রযুক্তির যুদ্ধবিমান J-20 প্রথম পরীক্ষা চালায় চীন। আমেরিকা ও রাশিয়া নিজেদের মেধা ও চেষ্টার মাধ্যমে এই প্রযুক্তি তৈরি করেছিল। চীনের প্রযুক্তি কিন্তু মৌলিক নয়। আমেরিকা থেকে সেই সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়ে নিজেদের স্টিল যুদ্ধবিমান বানিয়েছিল বেজিং। এর নেপথ্যে ছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত, তার নাম নৌসির গোয়াডিয়া। তিনি B2 স্পিরিট স্টিল বোমারের প্রস্তুতকারী সংস্থার কাজ করতেন। ওই যুদ্ধবিমানের আধুনিকরণের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বলা ভালো, এই প্রযুক্তির গোটাটাই ছিল তার নখদর্পণে। পরবর্তী সময়ে বিপুল অর্থের বিনিময়ে এই প্রযুক্তি চীনের হাতে তুলে দিয়েছিলেন আদতে মুম্বাইয়ের বাসিন্দা গোয়াডিয়া। পরে গ্রেপ্তারও হন চীনের হয়ে গুপ্তচর বৃত্তি, ষড়যন্ত্র সহ একাধিক ধারায়। 2010 সালে তাকে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। 32 বছর জেল হয় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারের, যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন তিনি। জানা গেছে 1960 সালে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা লাভের জন্য আমেরিকায় গিয়েছিলেন নসির। অত্যন্ত মেধাবী হওয়ায় চাকরি পেয়ে যান নর্থরপ গ্রুপম্যান এই সংস্থায় তৈরি করে B2 স্টিল বোমার। বেশ এক দশক সেখানে কর্মরত ছিলেন গোয়াডিয়া। সেই সময় রেডার ও ইনফ্রারেড চিহ্নিতকরণ থেকে যুদ্ধবিমানকে আড়াল করা, এক্সহস্ট আধুনিকরণ, বোমারের প্রোপালশন সিস্টেমকে শক্তিশালী করার মতো বহু গুরুত্বপূর্ণ কাজে অবদান রয়েছে তার। 1980 সাল নাগাদ হঠাৎই নর্থরপ থেকে অবসর নেন। তারপরও বহু গোপনীয় তথ্য তার হাতেই থাকতো। এর মধ্যেই ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে। গোয়েন্দাদের দাবি, স্টিল যুদ্ধবিমানের ডিজাইন থেকে শুরু করে প্রযুক্তি সবই চীনের হাতে তুলে দিয়েছেন গোয়াডিয়া। একাধিকবার সে দেশেও গিয়েছেন। খবরটি শেষ করার আগে দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। ঘূর্ণাবর্ত আছে ঝাড়খণ্ডে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দক্ষিণ ঝাড়খণ্ড ও লাগোয়া এলাকার উপর মঙ্গলবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কেমন হবে তা নির্ভর করবে এটির গতি প্রকৃতির উপর নির্ভর। আবহাওয়াবিদরা ঘূর্ণাবর্তটির গতি প্রকৃতির উপর নজর রাখছেন। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষা মরশুমে ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রকৃতির খুব দ্রুত পরিবর্তন হয়। বর্ষার স্রোতের উপর এটা নির্ভর করে। ঘূর্ণাবর্তটি একটা অংশ আপাতত বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। আগামী শুক্রবার রথযাত্রার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানের জন্য থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলি হলো হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কিছু অংশের জন্য। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে শনি ও রবিবারের জন্য। এই দুদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। 24 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বেশ কিছু জায়গায় 200 মিমির বেশি বৃষ্টি হয়েছে। 100 থেকে 200 মিমির মধ্যে বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। আজ বুধবার থেকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তারা। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।